বাংলাদেশে গেল এক মাসে আমরা দেখেছি যে বিভিন্ন দাবি দেওয়ার জন্য আন্দোলন করেছেন সেই সম্পৃক্ত সংশ্লিষ্টরা এবং খুব রিসেন্টলি যে আন্দোলনগুলোর মধ্যে ছিল একটি ছিল ইফতেতাই মাদ্রাসা, যেটি আজকে একটি সিদ্ধান্তের মাধ্যমে তারা ফিরে গেছেন তাদের কর্মক্ষেত্রে। ইফতেতাই মাদ্রাসা আগামী কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। ঠিক আজকেই যেটি আরও একটি আন্দোলন শুরু হলো সেটি হলো যে গতকাল রাত 12টা থেকে রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি শুরু করেছে। এই রানিং স্টাফ হলো যারা ট্রেন চালান, অর্থাৎ ট্রেন চালক, ট্রেনের সাথে সম্পৃক্ত, ট্রেন যখন চলে তো সেই সাথে সম্পৃক্ত যে স্টাফরা, এবং যে কারণে সারা দেশে রেল চলাচল বন্ধ। এবং এখানেও কিন্তু দাবি একই রকমের দাবি যে তাদের বিভিন্ন ধরনের যে পারিশ্রমিকের বিভিন্ন অংশ, রানিং অ্যালাউন্স এবং আনুতাসিক এগুলো সহ তাদেরকে বুঝিয়ে দিতে হবে, এবং সরকারের কাছ থেকে তাদের এই দাবি। এই যে বিভিন্ন ধরনের আন্দোলন, সেই আন্দোলনগুলোতে আসলে মানুষ কোথায় পৌঁছায়, জনগণ কোথায় পৌঁছায়, রেলের যে দাবিতে তারা আন্দোলন করছেন তাতে রেলের যাত্রীদের দুর্ভোগ কতটা বাড়লো, সেই জায়গা থেকে আমরা আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আলোচনা করতে চাই। আমাদের আজকের বিষয় কর্মবিরতি ও যাত্রী দুর্ভোগ। মূল আলোচনার আগে পরিচয় করে দিতে চাই আমাদের আজকের অতিথি। আমাদের সাথে রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান, আপনাকে স্বাগত, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত। দর্শক, অনুষ্ঠান শুরুর আগে বৈশাখী টেলিভিশনে আজকের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। রেল স্টাফদের কর্মবিরতিতে চরম দুর্ভোগে যাত্রীরা, ট্রেন চলাচল বন্ধ, বেতন বাড়ানোর যৌক্তিকতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রশ্ন। দাবি পূরণের আশ্বাসে 7 কলেজের কর্মসূচি প্রত্যাহার, পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমিরের শাটডাউন। দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতের আশ্বাস গভর্নরের, 22 সরকারি প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে প্রশ্ন। জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের দূরে থাকার নির্দেশ তারেক রহমানের, 5 আগস্ট থেকে শিক্ষা নেওয়ার আহ্বান। এবং গেল 5 বছরে 22 লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান হয়েছে সৌদি আরবে, জ্বালানি এবং অন্য খাতেও বিনিয়োগের কথা ভাবছে জেদ্দা। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের এই বিষয় নিয়ে কোনো কিছু জানার হলে বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন, সরাসরি জানতে চাইতে পারেন আমাদের অতিথিদের কাছে। আমরা শুরু করব মোহাম্মদ নূর খানকে নিয়ে। সমাধান ছাড়াই রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেলেন রানিং স্টাফ। এটি আজকে প্রথম আলোর শেষ যে আপডেট সেখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বসেছিলেন তারা কমলাপুর স্টেশনের ভিআইপি কক্ষে, এবং সেখানে শ্রমিক নেতারাও ছিলেন। শিমুল বিশ্বাস ছিলেন শ্রমিক নেতা হিসেবে সেখানে, এবং সচিব ছিলেন। এই যে রানিং স্টাফরা হঠাৎ করেই এমন কর্মবিরতি শুরু করলেন, এবং সেই জায়গা থেকে এবং সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেল। রানিং স্টাফরা তো একটি সেবার কাজেও নিয়োজিত থাকেন। এই তাদের হাতে কি এই কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় ছিল না এই ধরনের দাবি আদায়ের? একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে দুর্ভাগ্য আমাদের, সেটা হচ্ছে যে আমরা যদি 20 বছর বা 50 বছরকে বিবেচনায় নেই, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশের যৌক্তিক কোনো বিষয়ও রাস্তা দখল না করলে সমাধানে যায় না। আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যে এই ভাঙচুর অথবা রাস্তা দখল বা শক্তি প্রয়োগ ছাড়া মীমাংসা হয়েছে। দুর্ভাগ্যজনক যে এখন একটা সময় এসছে দেশটাকে ঘুরে দাঁড়াবার, আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখছি আমরা। কিন্তু সেটিকে এখন যেটা দেখা যাচ্ছে এই 5 মাস 6 মাসের মাথায় এসে, যে এই বিষয়গুলি ডিল করার জন্য, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যারা সরকার পরিচালনা করছেন তাদের সাথে, মানে তাদের ভিতরে নেই, এটা বলতে হচ্ছে। কারণ দেখেন, এই সমস্যা কিন্তু এক রাত্রে ঘোষণা দিয়ে কিন্তু রানিং স্টাফরা কর্মবিরতিতে যায়নি। তারা এটা একটা প্রস্তুতি নিয়েছে, দাবি তুলেছে, এবং একটা পর্যায়ে যেয়ে তারা এই ধর্মঘটে গিয়েছে।
আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলি নিয়ে আগে কেন কাজ করা হয়নি। এক, আরেকটা বিষয় আমি খুব খেয়াল করছি, শ্রমিক অঙ্গন বলেন, ছাত্র অঙ্গন বলেন, যেখানেই বলেন, যেখানেই আন্দোলনে একটা সূত্রপাত বা গন্ধ পাওয়া যায় বা একটা অবস্থায় চলে যায়, তখন দেখা যায় মানে যদিও এই সরকারটি রাজনৈতিক সরকার না, রাজনৈতিক দলের সরকার না, কিন্তু এই সরকার তো আমাদের সবার। এখানে রাজনৈতিক দলের সাহায্য নেওয়া যেতে পারে। এবং বাংলাদেশে এটা তো ঠিক যে রাজনৈতিক দলের যত সহজ জনগণের সাথে মেশার ক্ষমতা আছে, জনগণের ভিতর পৌঁছানোর ক্ষমতা আছে, সেটা অন্য মানুষদের নেই। এইখানে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমাদের দেশে অনেক সমস্যা এখন আমরা দেখছি। এটা তো সত্য যে সমস্যা আছে, কিন্তু সেই সমাধানের পথটা শান্তিপূর্ণভাবে কিভাবে ওপেন করা যায় সেই চেষ্টাটা কিন্তু আমাদের ভিতরে তীব্র না। যেমন আপনি দেখেন এবতদীয় মাদ্রাসার যে ব্যাপারটা, এটার আগে মানে জলকামান হলো, তারপরে গ্যাস মারা হলো, পিটানো হলো, তারপরে যে আলোচনায় বসলো এবং আজকে দেখলাম যে একটা সমাধানের জায়গায়। কিন্তু এটা কেন এই ঘটনাগুলি আগে আমরা সমাধান করতে পারি না? এক, কলেজগুলোর যে ব্যাপার, বিক্ষোভ, যে এখানে দেখি কখনো কখনো অতি কখন একটা বিপর্যয় ডেকে আনে, আবার কখনো কখনো বিশ্বাস অবিশ্বাসের দোলাচালার মধ্যে আমরা পড়ে যাই। ফলে দেখা যায় যে হঠাৎ এমন কি ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টা কলেজ মুখোমুখি দাঁড়াতে হবে, যারা মাত্র কয়দিন আগে একসাথে আন্দোলন করেছে, জনগণকে যুক্ত করে এত বড় বিজয় ছিনিয়ে আনছে। তাহলে এই জায়গাগুলি দেখভাল করার কেউ কি নেই? হ্যাঁ, আমরা দেখছি যে সরকারের অনেক ক্ষেত্রেই এই ধরনের বিষয় হ্যান্ডেল করার জন্য নিজস্ব যোগ্যতা না থাকার কারণে গোয়েন্দা নির্ভরতা বেড়ে যাচ্ছে। এটা আমি মনে করি যে একটা বড় ধরনের সমস্যা। আমরা যদি ধরে নেই যে গোয়েন্দারা আমাদেরকে সমঝোতার টেবিল তৈরি করে দেবে, টেবিলে বসায় দেবে, আমরা সমাধান করে দেব, তাহলে ভুল করব। এইখানে সবচেয়ে বড় জরুরি দরকার হচ্ছে জাতীয় একটা ঐক্যমত। যে ঐক্যমতটা থাকতে হবে, রাজনৈতিক দল বলেন, যারা বিজয়ী শক্তি আন্দোলনের, বিজয়ী তো সবাই, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সমস্ত শক্তিগুলিকে নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, তাদের সাহায্যই সর্বাগ্রের দরকার। এরপরের যে বিষয়গুলি আছে, যে দেখেন আমরা তো একটা কঠিন সময় পার করছি দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক জায়গার ক্ষেত্রে, আরেকটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে বিপর্যয় অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, যেমন স্বৈরাচার তো আপনাকে মানে ফোকলা করে গেছে আপনার অর্থনীতি, লুট করে, টাকা বিদেশ পাচার করে, ঋণ নিয়ে মানে একটা ঋণগ্রস্ত জাতি বানায় ফেলছে। এখন যখন পেমেন্টের বিষয় এসছে, এখন তো আপনাকে আসলে ঋণ ফেরত দেওয়া, কিস্তির টাকা দেওয়ার সময় এসছে। এখন আপনি তো কোনোভাবেই কৃচ্ছতা সাধনের বিকল্প আপনার কাছে নেই। আপনাকে দুটো কাজ এখন জরুরি ভিত্তিতে করতে হবে। একটি হচ্ছে আপনার এক্সপোর্ট বাড়ানো, কিভাবে বাড়ানো সম্ভব সেই চিন্তাটা করা। আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে ইম্পোর্ট কমাইতে পারেন। কারণ আপনি দেখেন তো আমরা এত কঠিন সময় পার করছি, রাস্তায় আমাদের জৌলুসের অভাব আছে। ঢাকা শহরে যদি আমরা ঘুরি, আমরা যদি বাসা ভাড়ার চিন্তা করি, যে একটা বাসা ঢাকা শহরে 15,000 টাকার নিচে তো মানুষ মানে বাসা ভাড়া পায় না। মোটামুটি বিদ্যুৎ, গ্যাস, পানি যেখানে একটু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাও একটু দূরে যেয়ে। আসলে কয়টা মানুষ মানে ঢাকা শহরে 40,000 টাকা মাসে ইনকাম করে? আমরা তারপরে কীভাবে টিকে আছি? তারপর যদি গত 6 মাস ধরেন, কারখানা বন্ধ হয় সবসময় আমরা দেখেছি, কিন্তু বন্ধর মাত্রাটা কিন্তু এখন নতুন কিছু উপসর্গ যোগ হয়েছে। নতুন উপসর্গ বলতে এই যে লুটেরারা পালিয়ে গেছে, ব্যাংক ঋণের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো অতিরিক্ত শুরু হয়ে গেছে। পাশাপাশি এক ধরনের অস্থিরতা থাকুক, এইরকম মন মানসিকতার গোষ্ঠীও কিন্তু আমাদের আছে। সব কিছু মিলে কিন্তু আমরা যে খুব, আবার দেখেন বিদেশি সাহায্য কোনো কোনো ক্ষেত্রে কমে যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি। তারপর আমরা যদি খেয়াল করি, আমাদের উৎপাদনেও কিছুটা ব্যাঘাত তৈরি হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলি চিন্তা করে, ঋণের চাপ থাকছে, এই সমস্ত বিষয়গুলি চিন্তা করে কি আমরা একবারও নিজেরা খোলামেলা কথা বলতে পেরেছি গত 5-6 মাসে? এই কাজটি তো যারা সরকার পরিচালনা করছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা দরকার। অর্থাৎ
রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে যুক্ত করে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলি ফয়সালা করা দরকার। যেমন আমার সামনে যখন পেশাজীবীরা আন্দোলন, যেই আন্দোলনের সাথে অর্থযুক্ত এই ধরনের আন্দোলন যখন আসবে বা যে কোনো আন্দোলন দাবি দেওয়া যখন আসবে, সেটা মীমাংসা আমরা কীভাবে করব, এটা খোলামেলা কথা হওয়া দরকার। আপনি দেখেন ঘুরে ফিরে কিন্তু এই আন্দোলনগুলির পিছনে কোনো না কোনোভাবে আমাদের দেশের যে রাজনৈতিক শক্তিগুলো আছে, দলগুলো আছে, তাদের একটা সংশ্লিষ্টতা থাকবেই, কারণ তাদের শ্রমিক সংগঠনগুলো তো আছে। তাহলে যদি আগে ভাগে আমরা একটা পরিকল্পনা করতে পারি যে আমরা এই বিষয়গুলি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা মানে বলা চলে অর্থনৈতিকভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনৈতিক দিক যদি বিবেচনা করেন, সেই রকম একটি জায়গায় আগামী 1 বছর বা 1.5 বছর বা 2 বছর আমরা কিভাবে চলবো, এই বিষয়গুলি যদি আমরা নিজেরা আলাপ আলোচনা করে ঠিক না করতে পারি, তাহলে যদি একটা ভোটও এর মধ্যে আসে, সেই ভোটের পরে যিনি সরকার গঠন করবেন তিনিও তো শান্তিতে থাকতে পারবেন না। আর একটা জিনিস দেখেন, আমরা 20 বছর আগে আমাদেরকে এত ভাবতে হয়নি, আজকে কিন্তু ভাবতে হচ্ছে যে আপনার প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী এটা কিন্তু মুষ্টিময় কয়েকটা ব্যবসায়ীর হাতে চলে যাচ্ছে। আগে ছিল কৃষকের হাতে, ধান চাল যা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসটা ছিল কৃষকের হাতে, সেটি কিন্তু কয়েকটি বড় বড় শিল্পগোষ্ঠীর হাতে চলে যাচ্ছে। জমি চলে যাচ্ছে, ধান মানে চাল প্যাকেট হচ্ছে, আটা প্যাকেট হচ্ছে, ফলে তারা কিন্তু এক ধরনের সিন্ডিকেট করে মাঝে মাঝেই আমাদের বাজার ব্যবস্থাপনায় বিপদগ্রস্ত করে ফেলছে, জনগণের পকেট কেটে ফেলতেছে। এই কথাটা তো আমরা গত 15-20 বছর ধরে শুনতেছি, রাজনৈতিক নেতারা এটা বলছেন যে সিন্ডিকেট করে লুট করছে। এটার বিকল্প রাষ্ট্র কি একবারও চিন্তা করছে যে বিকল্প ব্যবস্থাটা কী হতে পারে? দেখেন ভারতে এখন পর্যন্ত আপনার ওই যে কি বলে রেশন কার্ড বন্ধ করেনি, কিন্তু এটা মানে চালু রেখেছে। আমরা কিন্তু কি করলাম, রেশন কার্ডটা বন্ধ করে দিলাম। আমরা মনে করলাম যে আমাদের মনে হয় এই সমস্যাটা কখনো ফেস করতে হবে না, কিন্তু আজকে মুষ্টিমেয় লোকের হাতে আমার খাদ্য মুষ্টিমেয় লোকের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ফলে রাষ্ট্র যদি এখানে আমাকে সাহায্য না করতে পারে, ন্যায্য মূল্যের ব্যবস্থাটা না করতে পারে, ন্যায্য মূল্যের সরবরাহটা যদি না করতে পারে, তাহলে নিম্ন মধ্যবিত্ত বলেন, গরিব মানুষ বলেন, যারা সংখ্যায় এত বেশি, তাদেরকে কিভাবে টিকিয়ে রাখবেন? এবং সেখান থেকেই তো দাবি দেওয়ার মূল উৎপত্তি স্থলগুলি তো এখান থেকে। মোস্তফা কামাল জি, যে কথাটি তিনি তুললেন যে ঠিক এই মুহূর্তে অর্থনৈতিক দিক দিয়ে দেশ যুদ্ধ বিধ্বস্ত অবস্থার মতোই একটা অবস্থায় আছে, এবং খাদ্য পণ্যের যদি দাম ঠিকমতো নাগালে না থাকে, এই ধরনের দাবি দেওয়া একের পর এক উঠছে। এর সঙ্গে আমি একটু যোগ করি, এর পেছনে কি এমনও আছে যে এই ধরনের হঠাৎ করে এই ধরনের দাবি দেওয়া এত বেড়ে যাওয়ার কারণ হলো যে এই সরকারটি যে দুর্বল, যারা দাবি দেওয়া চাচ্ছেন তারা এই বিষয়টিকে সামনে নিয়ে ভেতরে নিয়েই তারা এগিয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে শান্ত। যারা এগিয়েছেন তারা খুব খোঁজ খবর নিয়ে এগোচ্ছেন, অর্থাৎ মালুম করছেন সরকারের অবস্থাটা। আবার যারা সামনে এগোচ্ছেন নানান বায়না নিয়ে, আমরা বিগত 15 বছর খুব শুনেছি আয়নাঘর, আর গত কয়েকদিন একটু বায়নাঘরের দিকে যাচ্ছি, কিন্তু এখানে ওখানে কিছু দোকানপাটের মতো কিছু বায়নাঘর তৈরি হয়েছে। হয়তো রেল শ্রমিকদেরকে নামানো হচ্ছে, মিটার রিডাররাও আছেন মাঠে, পরিবার পরিকল্পনার মাঠ কর্মীরাও আছেন, যে দিক দিয়ে পারছেন নামছেন। সর্বশেষ যেটা রেলওয়ের বিষয়, সারা দেশে সম্পৃক্ত সংযোগ, সারা দেশে, যে কারণে এটা বিস্তারটা বেশি, আলোচনাটা বেশি, ইফেক্টটা বেশি। ঠিক তার কিছুদিন আগে আমরা গার্মেন্টসে দেখেছি, আশুলিয়া, সাভার সহ বিভিন্ন এলাকায়। ঠিক মাঝপথে আবার দেখলাম ঢাকা ইউনিভার্সিটি ভার্সেস 7 কলেজ। তো এগুলোর মধ্যে কয়েকটা আছে বৈষয়িক, বিশেষ করে মিটার রিডার যারা, তারা বৈষয়িক, রেলওয়ের যারা, তাদেরটাও বৈষয়িক, অর্থাৎ বেতন ভাতা বিষয়ক। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের যেটা, ওইটা আবার বৈষয়িক না, ওইটা নীতিগত বিষয়। তো এখানে সম্পূরক বিষয় আসে যেভাবে, যে এই রাস্তাটা কে তৈরি করেছিল, এই ছাত্রদেরকে নামিয়ে দেয়া হয়েছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হতে চায়। 7-8 বছরের ব্যবধানে আবার ছাত্র সমাজই ওইটার সাথে বিচ্ছেদ চায়।
অর্থাৎ কি সাংঘর্ষিক একটা অবস্থা। দেখেন আলোচনায় আসছে না যে এই ভেজালটা কে লাগিয়েছিল, কারা লাগিয়েছিল, কিভাবে সেটাকে আরও পাকাপোক্ত করেছিল। তো আবার এখন যেসব আন্দোলন হচ্ছে এগুলো যে একদম নতুন তেমন খুব একটা নেই, যে গত 6 মাসে পয়দা হয়েছে এই সমস্যাগুলো। রেলওয়ে ডিপার্টমেন্টের এই গোলমাল গত 6 মাসে পয়দা হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা গত 6 মাসে পয়দা হয়নি, আবার ইবতেদায়ী মাদ্রাসা এটাও গত 6 মাসে পয়দা হয়নি, অনেক দিন থেকে চলছে। তো ইবতেদায়ী মাদ্রাসার কথা যখন আসে এখানে একটা কথা উল্লেখ করতে হয়, তারাও কিন্তু বেতন ভাতার বিষয়ই, বৈষয়িক বিষয়ই, কোনো নৈতিক বিষয় নয়। কিন্তু যে সিলেবাস কি হবে বা শিক্ষা পদ্ধতি কী হবে ওই নিয়ে নয়, একটুও ওই আলোচনাও আসছে না। তো বৈষয়িক সুবিধার ক্ষেত্রে উল্লেখ করতে হয়, ছাত্ররা যখন আন্দোলন শুরু করে তার আগে মাস 2-1 ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, নিশ্চয়ই মনে আছে আপনার, ওইটাও ছিল বৈষয়িক। শিক্ষকরা সচিব সাহেবদের মতো একটু বেতন ভাতা আশা করছিলেন, সুপার গ্রেড, কিন্তু শিক্ষকদেরটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি, শিক্ষকদের পাশে ছাত্ররা দাঁড়ায়নি। শিক্ষকদের কথা এই কারণে মনে করিয়ে দিচ্ছি, মনে থাকাও ভালো, ওই শিক্ষকরা একটা পর্যায়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে একটু দেখা করার আশা করেছিলেন, প্রধানমন্ত্রী পর্যন্ত চিন্তা করেননি। মাঝে দিয়ে একটু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলেন, উনিও আবার একটু সময় দিতে পারেননি, অর্থাৎ তাচ্ছিল্যের শিকার হয়েছেন। তো ওবায়দুল কাদেরের সাথে দেখা করার জন্য তারা আবার 2-4 জন ছাত্রলীগ নেতার শরণাপন্ন হয়েছেন। আর একই সময়ে ছাত্ররা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় না, তারা বলছে টাইম ইজ ওভার, সময় আছে 45 মিনিট। তাহলে আপনি তফাৎ দেখেন, একটা নীতি নৈতিকতার বিষয় আর একটা হচ্ছে বৈষয়িক বিষয়। তো যেখানে বৈষয়িক বিষয়ে আমাদের চোখ খুলে দেয়া হয়েছে, ছাত্ররা সেটা খুলে দিয়েছে, আমরা এখন যখন এইসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছি একবারও ভাবছি না যে 6টা মাস আগে কোথায় ছিলাম, বে নিয়ে কথা বলা গেছে কিনা, রাস্তায় জড়ো হওয়া সম্ভব হয়েছে কিনা। তো এখন যারা জড়ো হচ্ছে তারা খুব খোঁজখবর নিয়ে জড়ো হচ্ছে। তো আমাদের গোলমালটা যেটা হয়ে গেছে, এই ধরনের সরকার এই মাত্রার অভ্যুত্থানের পর অথবা বিপ্লবের পর যে সরকারটা হয় সেটা নেচারে হয় বিপ্লবী সরকার। এবার কিন্তু সেটা হয়নি, যে কারণেই হোক হয়নি। যদি হয়ে যেত তাহলে ভিন্ন রকম পরিস্থিতি হতো। তো এমন বিপ্লবের পর যে সরকারটা হয়েছে কিছুটা বিপরীত চরিত্রের, একটু কোমল, একটু কুসুম, একটু সুশীল, অর্থাৎ বোঝাপড়ার একটা সরকার হয়েছে। সরকারটা বিপ্লবী নেচারের হয়নি। এই সুযোগটা কিন্তু নিচ্ছে এই বিভিন্ন বায়না যারা ধরছে তারা। তো সরকার সবাইকে অ্যাটেনশন দিচ্ছে, আবার মাঝে মধ্যে অ্যাটেনশন দিতে গিয়ে 2-4-5 দিন কিন্তু গণ্ডগোল পাকাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের যেটা হলো সেটা কিন্তু 1 দফা নিয়ে, সেটা কিন্তু গড়াতে 6 দফায় চলে গেল। কিভাবে গেল? দরকার ছিল না মনে হয়, কোনোটারে দরকার ছিল না। যেই প্রভিসি সাহেব ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওনার সম্ভবত ওই সময়টায় খেয়াল ছিল না যে তিনি ছাত্রদের এই আন্দোলনের কিন্তু বেনিফিশিয়ারি, এই পদ তিনি নতুন পেয়েছেন। তো ওই ক্ষেত্রে ছাত্রদের প্রতি তার যেই স্নেহ থাকার কথা ওইটার প্রকাশ ঘটেনি। আবার পুলিশ চেষ্টা করেছে যথাসাধ্য চেষ্টা করেছে যতটুকু অল্পের মধ্যে বিষয়টার ফয়সালা করা যায়। ওখানে আবার আমরা খেয়াল করলাম বৈষম্য বিরোধী ছাত্রনেতা 2-1 জন মাঠে চলে গেছেন, রাজনৈতিক নেতাকর্মীরা কেউ যায়নি, কিন্তু আমরা অন্তত সাদা চোখে দেখিনি কাউকে। অর্থাৎ আমি হাসনাত আবদুল্লাহর কথা বলছি, ওখানে কিন্তু একটা অঘটন ঘটেও যেতে পারত। তারপরও স্বভাবগত অথবা বৈশিষ্ট্যগত বিষয়ে হাসনাত আবদুল্লাহ এগিয়ে যান সবসময়। এটার আবার ব্যাখ্যা দিতে গিয়ে আরেকজন সমন্বয়ক বলেছেন যে হাসনাতের মাথা একটু গরম, ও ভেজাল দেখলে সেটা কন্ট্রোল করতে যায়, যেটা সে আন্দোলনের সময়ও করেছে। কিন্তু আপনি খেয়াল করেছেন যে সময় কত বদলে গেছে। একটা সময় যারা তাকে আদর করত, স্নেহ করত, সম্মান করত, এবার কিন্তু তারে নিয়ে আজে বাজে স্লোগান দিয়েছে, মন্তব্য করেছে, অনেকটা টিটকারিও দিয়েছে। তাহলে সময়ের ব্যবধানে আমরা কিন্তু পাল্টে যাচ্ছি, পরিস্থিতিও পাল্টে যাচ্ছে, অথচ এরকমটা হওয়া কাঙ্ক্ষিত ছিল না। গত 53-54 বছরে আমরা এই ধরনের সুযোগ বলবো না আমি, মহাসুযোগ কিন্তু আর আসেনি। তো ওখানে প্রাসঙ্গিক শব্দ হচ্ছে সংস্কার। তো সংস্কার খালি রাজনৈতিক দলে হবে বা বিভিন্ন প্রতিষ্ঠানে হবে, নট দ্যাট। আমার আপনারাও কিন্তু সংস্কারের বিষয় আছে। আবার সংস্কার মোটে আরোপিত বিষয় নয়। আমরা কিন্তু সংস্কার হতে পারতাম, 5 আগস্ট থেকে একটা শিক্ষা নিতে পারতাম যে বাড়াবাড়ি করলে কি হয়, অথবা যদি নিয়ত পরিষ্কার থাকে তাহলে কি ফল আসে, যেটা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বলেছেন, যদিও তিনি বলেছেন একেবারে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেটাও অনেক বড় বিষয়।
অনেক বড় বিষয়। যে নেতাকর্মীদেরকে যেই সহনশীলতার কথা সহনশীলতার পরিচয় দিতে বলেছেন, নিয়ে আলোচনা করব পরের পর্বে। ছোট্ট একটু যদি বিরতি নিতে পারি। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার দেখছিলেন দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, মোস্তফা কামাল আপনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে একটি বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জনগণের থেকে দূরে যাওয়া যাবে না এবং জনগণ যাতে বিরক্ত হয় এই ধরনের এই রকমেরই একটি বিষয় নয়। হ্যাঁ, এটি আমরা খুব নিকট অতীতে কোনো রাজনৈতিক দলের প্রধানকে এইভাবে বলতে শুনিনি না, বরঞ্চ আমরা এটা দেখেছি যে রাজনৈতিক দলের প্রধান তার নেতাকর্মীর যে কোনো কাজের সাফাই গিয়েছেন, উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি, কোনো জবাবদিহিতা না রেখে সাফাই গিয়েছেন। আমি একটু নূর খানের কাছ থেকে আসতে চাই, পরে মোস্তফা কামালকে যুক্ত করব। যে কথাগুলো মোস্তফা কামাল বলেছিল যে ছাত্রদের এই আন্দোলন মাত্র 6 মাস গেল, এখন যারা রাজপথে নামছেন বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে বৈষয়িক বিষয়ে, মানে নিজের দাবি দেওয়া, নিজের খাওয়া পড়া, এগুলো নিয়ে কিন্তু তারা আগে কখনো নামতে পারেনি, কিন্তু এখন খুব স্বতঃস্ফূর্তভাবে নামছেন। এই সরকারের কাছে তাদের অনেক দাবি দেওয়া, এই জায়গাতে, এবং এতে যে অন্যের কি বিপদ হচ্ছে, অন্যের কি দুর্ভোগ হচ্ছে, এই জায়গাতে কিন্তু তারা খুব একটা ভাবছেন না। রেলের কথা যদি বলি, রেল চলাচল না করায়, এবং একটি বিকল্প ব্যবস্থা সরকার নিয়েছে যে রেলের টিকিট দিয়ে বিআরটিসি বাসে আপনি যেতে পারবেন, কিন্তু আসলে রানিং স্টাফ যারা সেবার সাথে সরাসরি যুক্ত, তাদের এই বিষয়টা কি আগেও সমাধানযোগ্য ছিল কিনা? দেখেন, প্রথম হচ্ছে যে এটি যে সমাধানযোগ্য না, এটা ভাবা এখনো ঠিক হবে না। আগেও সমাধানযোগ্য ছিল, এখনও সমাধানযোগ্য। কারণ কেউ কি চাইবে যে সব কিছু বন্ধ হয়ে তার চাকরি রুটি রুজির উপর হাত পড়ুক? এটাও নিশ্চয়ই চাইবেন না শ্রমিকরা বা স্টাফরা। বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, এই সরকারগুলির দুটি দিক। একটা হচ্ছে তাদের দুর্বলতা, আর একটা হচ্ছে এখন এটা রাজনৈতিক সরকার না হওয়ার কারণে এইখানেই সবার আশা ভরসা বেশি। আপনি আগামীকালকে নির্বাচনের পরে যে সরকারটি আসবে সেটি হয়ে যাবে দলীয় সরকার, আওয়ামী লীগের সরকার অথবা বিএনপির সরকার অথবা জামাতের সরকার। ফলে মানুষ মানে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সময়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিকজ দুর্বল। একটা হচ্ছে সরকারের দুর্বল থাকে, আর একটা হচ্ছে যে মানুষের আশা আকাঙ্ক্ষাটা এখানে বেশি, আর এখানে পেটোয়া বাহিনী দিয়ে পিটানোর সুযোগটা কম। যেমন আমরা যখন দেখি রাজনৈতিক সরকার থাকে তখন ধর্মঘট কীভাবে ভাঙা হয় আমরা তো দেখেছি, সেই বিএনপির আমল বলেন আর আওয়ামী লীগের আমল বলেন, আমরা দেখেছি একই পদ্ধতি অনুসরণ করা হয়। তো সেই দিক থেকে মানুষের এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু এগুলি হচ্ছে। এইটার সাথে যারা ধরেন একটা অস্থিরতা চায় তাদের একটা অংশগ্রহণ থাকতে পারে, না থাকার তো কোনো কারণ নেই। সেটা আমরা তো দেখি বিভিন্ন সময় সবাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, এটা থাকতে পারে। কিন্তু এই কথা বলে সব কিছুকে পাশ কাটিয়ে যাওয়ারও কিন্তু সুযোগ নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই যে মানে 5 তারিখে আপনি এটা বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, যে নামেই আপনি ডাকেন না কেন, আপনি দেখেন তো মানে রাজনৈতিক দল কি এই মুভমেন্টটার নেতৃত্ব দিয়েছে? কোনো সংগঠিত ছাত্র সংগঠন কি এটার নেতৃত্ব দিয়েছে? কোনো অভীষ্ট লক্ষ্য ছিল, রাজনৈতিক কোনো লক্ষ্য ছিল? আপনি খেয়াল করে দেখেন যে কোটা আন্দোলন 1 মাসের ভিতরে পরিপক্ক হয়ে জনগণের সামনে চলে আসলো এক দফায়, এবং এক দফায় ছাত্ররা লিড দিয়েছে, ছাত্ররা গাইড করেছে, কিন্তু পাবলিক পুরো মানে সাধারণ মানুষ এমনভাবে নেমে পড়েছে যে সেখানে আর কারো গাইডেন্স দরকার হয়নি। মানুষ চেয়েছে শেখ হাসিনার পতন, মানুষ চেয়েছে স্বৈরাচারের পতন, মানুষ চেয়েছে কথা বলার অধিকার। মানুষ কিন্তু সেভাবেই জিনিসটাকে দেখেছে। এখন আমি আপনি নানান মত নানান পথ বলছি, ওখানে এটা কিন্তু আমাদের তৈরি করা। এইটা হইতে হবে, ওইটা হইতে হবে। এইটার জন্য যে পলিটিক্যাল শক্তিটা দরকার ছিল, সেই শক্তির অনুপস্থিতি আজকের এই বিপর্যয়ে
এই দুর্বলতার কারণ হচ্ছে। আপনি দেখেন তো মুভমেন্টে ছাত্ররা যেমন অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলও কিন্তু নেপথ্যে অংশ নিয়েছে, নাম না দিয়ে, ব্যানার না দিয়ে। সেটা জামাত বলেন, বিএনপি বলেন, বাম সংগঠনগুলি বলেন, অনেকেই অংশ নিয়েছে। আপনি যদি মৃত্যুর লিস্টটা দেখেন, সেখানেও আপনি পেয়ে যাবেন এদের উপস্থিতি। ওটা দিয়েও আপনি বলতে পারবেন একটা দফাই এদের কাজ করেছে। আর এইটা 1 মাসের আন্দোলন ছিল না, কিন্তু এই মুভমেন্টটা মানে শেখ হাসিনা বিরুদ্ধে একেবারে 15টি বছর লাগাতার আন্দোলন করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। জনগণের আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক দলের এই আন্দোলনের বিজয়, কিন্তু সেটার চূড়ান্ত বিজয়টা ছাত্ররাই এনে দিয়েছে, গাইড করেছে। যারা গাইড করেছে তাদেরও কিন্তু সারা বাংলাদেশের সাংগঠনিক শক্তি ছিল না। সাংগঠনিক কোনো, আপনি এটা বলার কোনো সুযোগ নেই যে তারা একেবারে গ্রাসরুট পর্যন্ত সমস্ত ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে। মুভমেন্ট চলাকালীন সময় কিন্তু তাদের এক ধরনের সম্পর্ক, নেতৃত্ব তৈরি করে ফেলেছে, মানে এক ধরনের সম্পর্ক। এটাকে কাঠামোগত কোনো করতে পেরেছে এটা আমি মনে করছি না, যার জন্য এখন দেখা যাচ্ছে নানান ধরনের দুর্বলতা এবং এখন একটা আকাঙ্ক্ষা আসছে কিভাবে এটা পলিটিক্যাল পার্টিতে রূপ নেওয়া যায়, কিভাবে এটার একটা রাজনীতিকরণ করা যায়, কিভাবে একটা ডিক্লারেশন দেওয়া যায়। যে ঘটনা আপনি 5 তারিখে পারতেন, যদি আপনি বিপ্লবী শক্তি হইতেন, তাহলে এটা 5 তারিখে আপনি ঘটাইতে পারতেন। আপনি তো ওই জায়গা কী আদর্শ ছিল বলেন? পাবলিক কিছু জানতো? পাবলিক কি প্রস্তুতি নিয়ে নেমেছে বিপ্লবের? পাবলিকের প্রস্তুতি একটাই, শেখ হাসিনাকে চাই না, ওকে বিদায় দিতে হবে, তুমি চলে যাও। হ্যাঁ, এই জায়গাতে এইখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপটা যদি আমরা না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপগুলিতে ঠিকমতো নিতে পারবো না। যেমন এখন অনেকে বলে, যেমন অনেকেই আমি দেখছি এইভাবে বলছে যে স্কুল কলেজের ইলেকশন হবে, তারপরে জাতীয় নির্বাচন। কেউ কেউ বলতেছে সংস্কার, তারপরে নির্বাচন। দেখেন, নির্বাচনের প্রস্তুতি এবং মানে সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া, এটা পাশাপাশি চলতে হবে। যদি সেটা না চলেন, এই যে মানে এখন যে দুর্বলতাগুলি মানে সরকার পরিচালনায় যে দুর্বলতাগুলি আমরা লক্ষ্য করছি, এটা আরও ব্যাপক মাত্রায় আসবে সামনে। আপনি বিশ্বাস করেন যে অর্থনৈতিক ক্রাইসিস আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমি একটা ভালো অবস্থানে থাকার পরও অর্থনৈতিক দিক দিয়ে আমি নিজে চিন্তিত, বিশ্বাস করেন। কারণ আমি তো একা না, আমি বলতে আমার আশেপাশের সব মানুষকে নিয়ে আমি ভাবি। কারণ একা একা ভালো থাকা যায় না, সমাজে ভালো থাকতে হয় সবাইকে নিয়ে। আপনি যদি ভাবেন যে আপনি, আপনার স্ত্রী আর আপনার 2-1 সন্তান, এটা নিয়ে আপনার জগৎ, তাহলে জীবনে কোনোদিন শান্তি পাবেন না। কোনো না কোনো দিন বিপদেও পড়বেন, শান্তিও পাবেন না। আপনাকে মনে রাখতে হবে যে সবাই মিলে বেঁচে থাকার চেষ্টা। মোস্তফা কামাল, আমরা যে আলোচনাটা করছিলাম, নূর খান যেটি বলছিলেন যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেটি আন্দোলনে ছিল না। আর আপনি যেটি বলেছিলেন যে এই মুহূর্তে একটি বড় রাজনৈতিক দলের এই ধরনের প্রধানের এই ধরনের বক্তব্য হয়তো ভালো কিছুর আনবে, অবশ্যই। সেই জায়গা থেকে আমি একটু আলোচনায় যোগ করতে চাই যে ঠিক এরকমের হঠাৎ করে এরকম আন্দোলন বৈষয়িক বিষয়ে যে আমার বেতন বাড়াতে হবে, আমার বেতন কম ছিল, এই ধরনের আন্দোলনের পেছনে এবং এই আন্দোলনগুলোকে সঠিক জায়গায় এনে সরকারের যে দুর্বলতা দেখা যাচ্ছে, এখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে উত্তরণের বিষয়ে অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন আছে। পুরোটা কিন্তু প্রশাসনিক বিষয় নয়। এই সরকার রাজনৈতিক সরকার নয়, আবার একেবারে অরাজনৈতিকও নয়। এই সরকারের ঘর সংসার অথবা ঘর বসতি, মেলামেশা, উঠা বসা রাজনৈতিক দলগুলোর সাথেই, এটাও কিন্তু বাস্তবতা। তো এরকম জায়গায় যেগুলো জরুরি কাজ, অর্থাৎ যেগুলোর আমরা ফরজ বলি, কিন্তু গত কয়েকদিনের যে কয়েকটা বিষয় আপনিও তুলেছেন, অর্থাৎ এগুলো নফলের মধ্যেও পড়ে না। তো নফল নিয়ে যখন বেশি টানাটানি হবে, ফরজ ওখানে বরবাদ হবে, এটাই স্বাভাবিক। তো এখানে ফরজ ছিল গণহত্যা বা খুন খারাপি, এগুলোর বিচার। আপনি দেখেন এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, পরিণতির দিকে যাবে কি না এর মধ্যে সংশয় দেখা দিয়েছে। ফরজ ছিল সংস্কার, এখন দেখেন সংস্কার ভার্সেস নির্বাচন করে ফেলা হচ্ছে। আসলে একটা আরেকটার সাথে মোটেই সাংঘর্ষিক নয়। তো ওই রকম জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, এটা তিনি গত কয়েকদিন বলেছেন তা নয়, আজ থেকে 3 বছর আগে 2022 সালে, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়,
যে বিএনপি তখন কোথায়, বিরোধী দলে, তাও কি বিরোধী দল? আওয়ামী লীগ যে বিরোধী দলকে মনে করতো এই দলটা আসলে নাই, বিএনপি নামে কোনো দলে নেই, ব্যঙ্গও করা হয়েছিল। বিএনপি অর্থ হচ্ছে বেসিক্যালি নো পার্টি, অর্থাৎ বিএনপি, আর জামাত তো নিষিদ্ধের তালিকায়। তো ওই সময়ে বিএনপির যে 31 দফা তারেক রহমান সাহেবের, সেই 31 দফার সাথে আজকের যে বিভিন্ন সংস্কারের যে দফাগুলো আসছে, দেখেন অনেক কিছু কিন্তু মিলে যাচ্ছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশে। প্রধান দুটি দফা তো অনেক আগেই তারেক রহমান দিয়েছিল, যে প্রধানমন্ত্রী এবং ক্ষমতার ভারসাম্য, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। জি, এগুলো কতটুকু বাস্তবায়ন হবে বা সম্ভব কিনা ওইটা আরও পরের বিষয়, কিন্তু এই যে সংস্কারের প্রস্তাব, আর সংস্কারের প্রস্তাব কখন আসে, সংস্কার একটু কঠিন শব্দ, বানান লিখতে গেলেও ভুলটুল হয়। তো এর চেয়ে যদি আমি এটাকে আরও সোজা করি বলি যে একটু শুদ্ধ হয়ে যাওয়া, একটু ভালো হয়ে যাওয়া, বা একটু মেরামত করে নেওয়া। তো মেরামতের প্রশ্ন কখন আসে? যখন আমি মনে করি যে আমি একটু অশুদ্ধ আছি, আমার মধ্যে একটু গোলমাল আছে, তখনও কিন্তু সংস্কারের প্রশ্ন, মেরামতের প্রশ্ন। তো এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে তারেক রহমান সাহেবের একটা বিশাল উদারতা, নিজের দলকে সংস্কার করতে চান, তো তার আগে নিজেরাও নিশ্চয় সংস্কার হওয়ার একটা তাগিদ বোধ করেছেন। তো এখনকার বাস্তবতা কিন্তু ভিন্ন হতে পারতো। আপনি খেয়াল করে দেখুন, যারা বিতাড়িত বা পরিত্যক্ত বা যাদেরকে আমরা পতিত বলি, আওয়ামী লীগকে, তারা কিন্তু এই সংস্কার আলোচনা একটা সাবজেক্ট হতে পারতো, সুযোগ ছিল যে আমরা একটু সংস্কার হতে চাই। তার আগে একটু মাপ না চাওয়া, অন্তত একটু ভুল স্বীকার করা, তারা কিন্তু এটা ধারে কাছে নাই। খেয়াল করে দেখুন, বরং তারা আবারও সুযোগ পেলে কি করবে বলছে, যে চট করে চলে আসবো। তো চট করে এসে কি করব, আগে যা করেছিলাম তাই করব আবার, তার কারণ সব সঠিক ছিল। এ হচ্ছে তাদের মানসিকতা। তাদের কিছু কিছু লোকদের ইউটিউব, ফেসবুকেও এই ধরনের কথা শুনছি। জি, তো এরকম যে চট করে চলে আসা, হুট করে তোমরা রেডি হও, লাখে লাখে জোগাড় হও, 0 পয়েন্টে দাঁড়াও, 32 নম্বরের সামনে গিয়ে দাঁড়াও, অর্থাৎ আবেগী কর্মীদের সাথে এখনও যে ছল চাতুরি, এটা কিন্তু বন্ধ হয়নি। আবার দেখুন, যেখানে তারেক রহমান সাহেব বলেছেন 5 আগস্ট থেকে শিক্ষা যেন তার দলও নেয়, তো কী শিক্ষা আছে 5 আগস্টে? 5 আগস্টের ঘটনায় শিক্ষা আছে যে এক কাপড়ে যেন কাউকে আর পালাতে না হয়, একজন শেখ হাসিনা দিয়ে যেন শেষ হাসিনা পর্বটা হয়, আর যেন কোনো ফেসিস্ট জন্ম না নেয়। 5 তারিখের শিক্ষা কি? যেন লুঙ্গি ড্যান্স দিয়ে পালাতে গিয়ে ধরা না পড়তে হয়। 5 আগস্টের শিক্ষা আছে যে সীমান্তে লাশ শুয়ে পড়তে হয়, মরা আধমরা মাছের মতো ধরা পড়তে হয়, কলা পাতায় শুয়ে থাকতে হয়। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে কোনো শিক্ষা আছে কিনা? অবশ্যই শিক্ষা আছে। আমরা কেন পালাচ্ছি? শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কম আছে যে সাংবাদিক পালায়, আমরাও পালিয়েছি। মসজিদের খতিব পালায়, বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা পালিয়েছেন। তালিকাটা কিন্তু খুব দীর্ঘ, আলোচনায় আসে না। বিভিন্ন প্রজেক্টের পিডিরা পালিয়েছেন, যেটা অনেকে খেয়াল করে নাই, কিন্তু প্রজেক্ট ডিরেক্টর যারা, অর্থাৎ লুটপাটের মেকানিজমরা যাদের হাতে। এই বিষয়ে আরও আলোচনা থাকবে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে 5 তারিখের শিক্ষা কি, সেই বিষয়ে আবারও বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের টেলিভিশনের, সেখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সেখান থেকে আপনারা কমেন্টও করতে পারেন আমাদের অতিথির কাছে। মোস্তফা কামালের কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে 5 তারিখের শিক্ষাটা কি? জি, তো এই পালানোর বিষয়ে আপনি দেখেন বোধ, বুদ্ধি, উপলব্ধি কতটুকু। বাইতুল মোকাররমের খতিব সাহেবের কথা বলছিলাম, আরও অনেক খতিবই পালিয়েছেন, ইমাম সাহেব পালিয়েছেন। তারা পালাবেন কেন? তাদের কাছে তো আওয়ামী লীগের জন্য এক ধরনের নামাজ নেই, বিএনপির জন্য আরেক ধরনের নামাজ নেই, তাদের তো দল করার কোনো সুযোগও নেই, কিন্তু তারা ওই সুযোগটা বের করে নিয়েছেন দুটা জায়গায়। খুতবার সময় আওয়ামী লীগের পক্ষে খুতবা দিয়েছেন, বলে দিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই জান্নাতি, আর বাদ বাকিদের দায়িত্ব হচ্ছে আমিন আমিন বলা অথবা ঠিক ঠিক বলা। এটা কিন্তু নামাজের বাইরের কাজ। অথবা মুনাজাত ধরেছেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দীর্ঘজীবী করো, আর তার বিরুদ্ধে যারা আছে বিএনপি, জামাত সহ, তাদেরকে অবশ্যই দোজকে নিয়ে যাও, বাদ বাকিরা সবাই আমিন আমিন বলবে। অর্থাৎ এই যে দুষ্টামিটা তারা করেছেন, এর থেকেও কিন্তু সংশোধনের বিষয় ছিল। বাইতুল মোকাররমের কথা আসছে এর জন্য যে খতিব সাহেব ঠিক আছে পালালেন, হয়তো উনি উপলব্ধি করেছেন ভেজাল একটু বেশিই করে ফেলেছেন। তো পরবর্তী শুক্রবারে আসলেন, অপেক্ষায় থাকা যেত যে তিনি আজ হয়তো বলবেন যে আমি কিছু ভুলভ্রান্তি করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কিন্তু দেখা গেল যে ওনার কী সংস্কার হয়েছে, উনি এসে মাইকটা টানাটানি শুরু করলেন, ওখানে মারপিট হলো, দলবল নিয়ে আসলেন। পরবর্তীতে তিনি কিন্তু একটা বাইট দিয়েছেন, ওনার বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন
যে আমার দিকে শত শত জুতা পড়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটু আমার গায়ে পড়েনি। তাহলে দেখেন এবার সংস্কারের বোধ উপলব্ধিটা কোন জায়গায়। এই জন্য আমি বলছিলাম যেটা সংস্কার মোটেই আরোপিত বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। আমার জায়গা থেকে আমি মনে করি কিনা যে সংস্কার হওয়া দরকার, নয়তো এটা ক্লাস 1-2-তে যেটা হয়, টিচার এসে কিছুক্ষণ পিটায়, ছেলে বলে আমি ঠিক হয়ে গেছি। টিচার যাওয়ার পর সে আবার আজে বাজে কাজগুলোই করে। তো এই পরিণত বয়সে আমাদের এবার যে 5 আগস্ট আমাদের যে শিক্ষা দিয়ে গেছে, প্রত্যেকের জায়গা থেকে একদম খতিব মুয়াজ্জিন, ইউনিভার্সিটির ভিসি বলেন, ডাক্তার বলেন, একজন ক্যান্সার রোগী যদি আওয়ামী লীগের হয় তার জন্য যে চিকিৎসা বিএনপির হলে তার জন্য কিন্তু ওই চিকিৎসাই, ওখানে আওয়ামী চিকিৎসা আর বিএনপি চিকিৎসা নাই। কিন্তু আমাদের ডাক্তাররাও দেখা গেছে কারো নাম সাচিব, কারো নাম ডেব, চিকিৎসার মধ্যে তারা ভাগ করে ফেলেছেন। নিশ্চয় জাতীয়তাবাদী আলাদা ওষুধ নাই, আওয়ামী নামে আলাদা কোনো ওষুধ নাই, তারাও কাজটাও করেছেন। আরও কি করেছেন, আমাদের ছাত্ররা যখন আহত হয়ে হাসপাতালে যান চিকিৎসার জন্য, ডাক্তারের দায়িত্ব তখন চিকিৎসা করা। এই ডাক্তার দেখা গেছে পুলিশ খবর দিয়ে ওই ছাত্রটাকে ধরিয়ে দিয়েছে। তাহলে আমি যেখানে বলছিলাম যে ফরজ কাজ ছিল এই ডাক্তারকে শনাক্ত করা, কিন্তু গত মাস কয়েকে এই ডাক্তারদেরও কেউ কেউ নিজেদেরকে বঞ্চিত প্রমাণ করেছেন। তারা ভালোভাবে প্রমাণ করেছেন যে তারা বঞ্চিত, তারা বড় নিপীড়িত ছিলেন, তাদের কারো কারো প্রমোশনও হয়েছে। তো আপনার যদি ফরজ কাজটুকু থাকতো অর্থাৎ সংস্কার, ফরজ কাজটুকু যদি থাকতো অর্থাৎ বিচার, ওগুলো না থাকাতে এখন খুচরা জিনিস সামনে চলে আসছে, অ্যাটেনশন আমাদেরকে ওই দিকেই দিতে হচ্ছে। আবার নির্বাচন অবশ্যই অবধারিত, কিন্তু যেভাবে সংঘর্ষ করে ফেলা হচ্ছে যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, কোনোটাই আগে পরের বিষয় না এখানে। এগুলো কিন্তু চলবে, চলমান। অন্তত বিসমিল্লাহ করা যেটাকে বলি আমরা, ভিত্তিটা শুরু করা, খেয়াল করে দেখুন এটা শুরুই করা যাচ্ছে না। যখন যেটাতে হাত দেয়া হচ্ছে অন্য কিছু একটা সামনে চলে আসছে, হয়তোবা আসছে যে সংবিধান সংস্কার, ওখানে আপনি আরেকজন দেখবেন নিয়ে আসছে সাথে সাথে জাতীয় সঙ্গীতটা একটু বদল করা যায় কিনা। আলোচনায় আসছে যে প্রশাসন সংস্কার, ওখানে দেখা গেল যে সুইপার নামিয়ে দিলেন আপনি প্রধান উপদেষ্টার অফিসের অথবা বাড়ির আশেপাশে। অর্থাৎ এগুলো কাকতালীয় হোক আর পেছনে কেউ থাকতেও পারে, এগুলো কিন্তু লক্ষণ ভালো না। অর্থাৎ পরিণতির আশা কেমন যেন দুরূহ হয়ে পড়ছে। তারপরেও আমরা আশাবাদী থাকব, রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ জায়গা থেকে উপলব্ধি করে যে 5 আগস্ট না ঘটলে এই ছাত্ররা কিন্তু মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করে রাস্তায় নেমেছিল, তাদের হয়তো এই মুহূর্তে অনেকেই জীবিত থাকতো না। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি এবং জামাতের, তারা তো ধরেই নিয়েছেন যে তাদের শ্বশুর বাড়িতেও জায়গা হয় না, নিজের বাড়িতে যাইতে পারেন না, কেউ আশ্রয়ও দেয় না, খালে বিলে থাকেন, অথবা সর্বশেষ জেলে থাকা শুরু করেছিলেন। জেলেও নিরাপত্তা থাকবে কি না এটা নিয়েও তারা অনিশ্চয়তা ছিলেন। তো তারা এখন যে মুক্ত বাতাসে আছেন, যদি একটু উপলব্ধি করেন 5 আগস্টের কথা। একটা কথা আছে আমাদের কুমিল্লা অঞ্চলে বলে এটারে বলে যে কার উসিলায় শিন্নি খাও পীর চিনলা না। পীর বলতে এখানে পীর পয়গম্বর মিন করা হয় নাই, অর্থাৎ উসিলা বলা হয়েছে। অর্থাৎ এই যে 5 আগস্টের উসিলায়, অর্থাৎ ছাত্রদের উসিলায় কিন্তু বিএনপি বেনিফিশিয়ারি হয়েছে, আবার বিএনপির সহযোগিতা সমর্থনে কিন্তু ছাত্ররা সফল হয়েছে। ওই সত্যটা ভুলেই গিয়েই কিন্তু এখন বাদানুবাদ হচ্ছে। এটা মোটেই কিন্তু কাঙ্ক্ষিত নয়। যদি তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে আসতে পারতেন যে আর কোনো দিন এই ধরনের মিছিল করা লাগবে না, আর কোনো দিন এইভাবে গণভবনের দিকে যাওয়া লাগবে না, কোনো আবু সাঈদের জন্ম হবে না, বরং তারা এখনও স্লোগান দিচ্ছেন। স্লোগান শুনতে ভালো, এই জেনারেশন স্লোগান ভালো দেয় যে আবু সাঈদ মুগ্ধ, আবার হবে যুদ্ধ, শুনতে ভালো লাগে, কিন্তু যুদ্ধ আর না। কিন্তু মোটেই কোনো মা তার সন্তানকে হারাতে চায় না। এরকম একটা অবস্থায় রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি এবং জামাতের মুরব্বী হিসাবে কিন্তু একটা বড় দায়িত্ব রয়ে গেছে, অন্তত ছাত্রদেরকে তাচ্ছিল্য না করে তাদেরকে আয়ত্তে নেয়া, বাস্তবতাটা বুঝানো। তারা রাজনীতিতে আসছে আমার অবস্থান থেকে, ব্যক্তিগত অবস্থান থেকে আমি এটাকেও পজিটিভলি দেখছি যে বছর 1, 1.5 বা 2 আগেও আমাদের এই বয়সী ছেলেমেয়েরা ইংরেজিতে বলতো, ওরা ইংরেজি একটু বেশি বলে, যে উই হেট পলিটিক্স, মানে রাজনীতিকে ঘৃণা করে। আবার ব্যাখ্যা হিসাবে বলতো কেন রাজনীতিকে ঘৃণা করো, বলে যে রাজনীতির ভিতরে প্রচুর পলিটিক্স আছে, অর্থাৎ একটা তাচ্ছিল্য আছে। তো এই ছাত্ররা যে সামনে আসছে এবার দল করতেছে, এটাও কিন্তু নেগেটিভলি না নেয়াই ভালো। এটা বিএনপির রাজনৈতিক আদর্শের সাথেও যায়, কারণ বিএনপির অন্যতম সৌন্দর্য, তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা সৌন্দর্য, বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ বহুদল বহুমতকে শ্রদ্ধা জানানো। তো ছাত্রদের এই আগমনকে অথবা সামনে
যে তারা আগ বাড়তে চাচ্ছে, এটাকে মনে হয় বিএনপির জায়গা থেকে সাধুবাদ জানানোই ভালো, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু নিয়মিত তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, শীর্ষ পর্যায়ে অর্থাৎ তারেক রহমান সাহেবের পক্ষ থেকে অথবা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে তাদেরকে স্বাগত জানাচ্ছেন, বিএনপির মধ্যম পর্যায় থেকে একটা তাচ্ছিল্যভাব আমরা খেয়াল করছি, যেটাতে বিরোধ কিন্তু বাড়ছে, নানান আশঙ্কাও যাচ্ছে। নূর খান লিটন, আমাদের শেষ পর্যায়ে আমরা দেখেন, একটা বিষয় তো আলোচনা হচ্ছে, এইবার 5 তারিখ থেকে শিক্ষা গ্রহণের প্রশ্নটা কেন আসছে। 5 তারিখের পর আমরা দেখলাম ক্ষমতায় না যেও হাট মাঠ ঘাট দখল করার একটা চেষ্টা হয়েছে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে এই প্রথম আমরা দেখলাম যে এইটার নিন্দা ওই দলের নেতাই জানিয়েছে এবং পদক্ষেপ নিয়েছে। এটা কিন্তু পজিটিভ দিক, যে অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, তারপরও থামাইতে পেরেছে এটা বলার সুযোগ নাই। এবং এখন পর্যন্ত আর তারেক রহমান সাহেবের যে বক্তব্য খুব পজিটিভ, সে এটা অ্যাড্রেস করতে চাচ্ছে, এটা অনেক পজিটিভ, যেটা বিগত দিনে আমরা লক্ষ্য করিনি। বিগত দিনে জবাবদিহিতার ব্যাপার তো ছিলই না। আর এই যে 5 তারিখ থেকে শিক্ষা নেওয়ার যে ব্যাপার, এটা কিন্তু শুধুমাত্র তারেক জিয়া বা বিএনপির জন্য না, সমগ্র জাতির জন্য এই জিনিসটা থেকে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে 5 তারিখের পর থেকে একেবারে প্রথম মুহূর্ত থেকে আমি দেখছি বিভক্তির একটা চেষ্টা কিন্তু হচ্ছে। আপনি দেখেন 5 তারিখের পর কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ঘটে নাই এটা বলার কোনো সুযোগ নাই, বা শুধুমাত্র এটা ওই ফ্যাসিস্ট শক্তির উপর আক্রমণ ছিল এইটা বলেও আপনি সংখ্যালঘুর উপর যে ঘটনা 2-4টা ঘটছে সেটাকে পাশ কাটাতে পারবেন না। 1, 2 নাম্বার হচ্ছে যে যেভাবে ঢালাওভাবে মামলাগুলি হচ্ছে, এবং মামলাগুলির নেচার আপনি খেয়াল করবেন, এই যে ছাত্রদের হত্যাকাণ্ড যে ঘটনাগুলি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই ফেনীর এক আওয়ামী লীগের নেতা বা ফেনীর এক ব্যবসায়ী, ওই সিলেটের এক ব্যবসায়ী, অমুক জায়গার এক ব্যবসায়ী, ঢাকা শহরের এক ব্যবসায়ী, দেখা যাচ্ছে যে একই মামলায় এদেরকে যুক্ত করে ফেলা হচ্ছে, যাদের ওইখানে সংশ্লিষ্টতার সম্ভাবনা ক্ষীণ। আমরা পাবলিক হিসাবে এটা বুঝি। এরপরে চাঁদাবাজির একটা ব্যাপার আছে, যে ওই মামলা ড্রাফট করে দেখানো হয়, কখনো কখনো ওই মামলা ফাইল করে বা কোর্টে উপস্থাপন করেই সাথে সাথে চাঁদাবাজির চেষ্টা হয়। এবং এইখানে কিন্তু একটা দুর্বৃত্ত মহল গড়ে উঠছে, সেটার সাথে পলিটিক্যাল পার্টিরও সংযোগ কোনো ক্ষেত্রে আছে, পুলিশের সংযোগ কোনো ক্ষেত্রে আছে। এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলি কিন্তু শুভ লক্ষণ না। আরেকটা হচ্ছে, রাজনীতিতে সুবাতাস বইতে হলে আমাদের সবাইকে সংযত হতে হবে। মাঝে মাঝে টেলিভিশন বা অন্যান্য জায়গায় যে বক্তব্য বিবৃতি আমরা দেখছি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, অনেক ক্ষেত্রে সীমার বাইরে চলে যাচ্ছে, যেগুলি আরও সমস্যা তৈরি করে ফেলছে। অনেক সমস্যা, যেভাবে টোন, আরে ভাই আপনি কথা বলতে যে এমনভাবে বলে ফেলছেন, মনে করতেছেন যে মুক্তিযুদ্ধে আপনি পাত্তা দিচ্ছেন না। এইটা বলার সুযোগ কিন্তু এখনো হয়নি। আপনি মুক্তিযুদ্ধর অবস্থানের জায়গায় দাঁড়িয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি 71কে ভুলে যেয়ে পানিতে ফেলে দিয়ে চিন্তা করেন, আসেন, এটা এত সহজ বিষয় না। জি, আমরা আলোচনা শেষ করছি। আমাদের অনুষ্ঠানের শেষ সময় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আজকের এখানেই শেষ করছি। তার আগে আমি একটি বিষয় উল্লেখ করি, সেটি নূর খান লিটন বললেন এবং মোস্তফা কামাল বললেন, যে সংযত হওয়ার মধ্যে ইংরেজিতে একটি কথা আছে, হোয়াট টু টেল অ্যান্ড হোয়াট নট টু টেল, কি বলা যায় আর কি বলা যায় না। এই বিষয়টি যদি আমরা খেয়াল রাখি, তাহলে মনে হয় সকল পক্ষের সংযত হওয়ার বিষয়টিও সামনে চলে আসে। এই আশা এবং এই আকাঙ্ক্ষা থেকেই শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।